সুপ্রভাতম ছাত্ররা, আজকে আমরা আলোচনা করব আধুনিক সংস্কৃত সাহিত্যের অন্যতম লেখক শ্রীজীব ন্যায়তীর্থ এর বিষয়ে। লকডাউনের আগে আমরা শ্রীজীব ন্যায়তীর্থ আংশিকভাবে আলোচনা করেছি, যেহেতু শেষ হয়েছিল না তাই আমি আবার আলোচনা করছি। শ্রীজীব ন্যায়তীর্থের জীবনী আমরা সংক্ষেপে জানি, যেমন শ্রীজীব ন্যায়তীর্থ 1893 সালে জানুয়ারি মাসের 26 তারিখে পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার ভট্টপাড়া বা ভট্টপল্লী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী পঞ্চানন তর্করত্ন, যিনি ন্যায়শাস্ত্রের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। শ্রীজীব ন্যায়তীর্থের শিক্ষা বস্তুত প্রারম্ভ হয় তার পিতার তত্ত্বাবধানে। তিনি অর্থাৎ শ্রীজীব ন্যায়তীর্থ তার প্রাথমিক শিক্ষা কলকাতা ভট্টপল্লী উমাচরণ সরকারের পাঠশালায়, পরবর্তী সময় কলকাতার গুরুচরণ তর্কতীর্থের শিক্ষা প্রতিষ্ঠানে এবং বারাণসীর শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন। শাস্ত্র অধ্যয়নে তার অসাধারণ মেধার জন্য বা কৃতিত্বের জন্য মাত্র 19 বছরের বয়সে তিনি কাব্য ব্যাকরণ ন্যায়তীর্থ উপাধি লাভ করেন। শ্রীজীব ন্যায়তীর্থ তার মাধ্যমিক শিক্ষার পর উচ্চশিক্ষার জন্য যান। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা প্রাপ্ত করেন এবং এই উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফার্স্ট হয়ে উত্তীর্ণ হন। তার জন্য তিনি পুরস্কার হিসাবে একটি স্বর্ণপদক ও 400 টাকা প্রাপ্ত করেন এবং তার উচ্চশিক্ষা সমাপ্তির পর শ্রীজীব ন্যায়তীর্থ শিক্ষকতা বৃত্তি করেন। প্রথম শিক্ষকতা বৃত্তি তার কলকাতা বিশ্ববিদ্যালয়, পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এর পরবর্তী সময়ে ভট্টপল্লী সংস্কৃত মহাবিদ্যালয়েও তিনি প্রিন্সিপাল বা অধ্যক্ষ রূপে কার্য করেছেন। উনি ছিলেন শতায়ু ব্যক্তিত্ব, অর্থাৎ 100 বছরেও তিনি বসেছিলেন। ওনার মৃত্যু হয় 1992 সালে অক্টোবর 28 তারিখে। এই 100 বছরের সাহিত্য সাধনায় তিনি 3000 শ্লোক বিশিষ্ট একটি মহাকাব্য, 4টি খণ্ডকাব্য, 29টি দৃশ্যকাব্য, একটি চিত্রকাব্য, 30টি রূপক, একটি পুরাণের সম্পাদনা করেছেন। এর সবগুলো শ্রীজীব ন্যায়তীর্থের 100 বছরের সাহিত্য সাধনা দ্বারা সংস্কৃত সাহিত্যের প্রতি তার অবদান। মুখ্যত আমাদের আলোচ্য বিষয় তার দ্বারা রচিত 29টি নাটক। সেই 29টি নাটকের শীর্ষক, তার টাইটেলগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, যেমন মহাকবি কালিদাস, শঙ্করাচার্য বৈভবম, বিবেকানন্দ চরিতম, নিগমানন্দ চরিতম, রঘুবংশম, কুমার সম্ভবম, শ্রীকৃষ্ণ কৌতুকম, নাগনিস্তারম, সময় সাগর কল্লোলম, স্বাতন্ত্র্য সন্ধিক্ষণম, মাধুরী, বিধি বিপর্যাসম, পুরুষ পুঙ্গবম, বিবাহ বিড়ম্বনম, চণ্ডতাণ্ডবম, ভট্ট সংকটম, পুরুষ রমণীয়ম,
शुच्छेनीयं शतवार्षिकं चिपिटकचर्वणं रागवीरागं वनभोजनं दरिद्रदुर्दैव्यं चौरचातुर्यं नस्तहासं सिन्धुसौवीरसंग्रामं कैलासनाथविजयं गिरिधरसंवर्धनं माधुरीसुन्दरम। এভাবে তিনি এই 29টি নাটক রচনা করেছিলেন। শ্রীজীব ন্যায়তীর্থ তার অসাধারণ পাণ্ডিত্যের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উপাধি বা পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারগুলোর মধ্যে মুখ্য পুরস্কার যেমন 1968 সালে ভারত সরকারের দ্বারা রাষ্ট্রপতি পুরস্কার, 1972 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বারা মহামহোপাধ্যায় উপাধি, 1989 সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম উপাধি এবং সেই 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার দ্বারা প্রাপ্ত ডিলিট উপাধি, 1990 সালে উত্তরপ্রদেশ সরকারের দ্বারা সংস্কৃত ভারতী উপাধি এবং কলকাতা সংস্কৃত মহাবিদ্যালয়ের দ্বারা জ্ঞান ভাস্কর উপাধি ইত্যাদি। এগুলো হলো সংক্ষেপে তার দ্বারা প্রাপ্ত কিছু পুরস্কার বা সম্মান। আধুনিক সংস্কৃত সাহিত্য এর লেখিকা, যার বই আমরা পড়ি, যার বই আমাদের লাইব্রেরিতে রয়েছে, রীতা চট্টোপাধ্যায়। সেই রীতা চট্টোপাধ্যায় আধুনিক সংস্কৃত সাহিত্যের এই লেখক শ্রীজীব ন্যায়তীর্থের নাটকগুলোকে 6টি বিভাগে বিভক্ত করেছেন। যেমন সমসাময়িক সমস্যা অবলম্বনে রচিত নাটক, প্রচলিত কাহিনী ও কিংবদন্তি আধারিত নাটক, তৃতীয়তে ঐতিহাসিক নাটক, চতুর্থ জীবনীমূলক নাটক, পঞ্চম রামায়ণ মহাভারত ও পুরাণ ইত্যাদিকে আধার করে নাটক এবং শেষে বিবিধ বিষয়ক নাটক। এভাবে রীতা চট্টোপাধ্যায় শ্রীজীব ন্যায়তীর্থের নাটকগুলোকে 6টি ভাগে বিভক্ত করে তার বই আধুনিক সংস্কৃত সাহিত্যে আলোচনা করেছেন। তখন আমরা সংক্ষেপে সেই 6টি বিভাগের আধারে শ্রীজীব ন্যায়তীর্থের নাটকগুলোকে আলোচনা করব। যেমন প্রথম ভাগ রয়েছে, প্রথম পর্যায়ে রয়েছে সমসাময়িক সমস্যা অবলম্বনে রচিত নাটক। এর অর্থ হলো তখনকার সময়ে শ্রীজীব ন্যায়তীর্থ যখন ছিলেন তখনকার সময়ে যে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আধার করে শ্রীজীব ন্যায়তীর্থ কিছু নাটক রচনা করেছিলেন। যেমন চণ্ডতাণ্ডবম। এই চণ্ডতাণ্ডবম নামক নাটকটি মাত্র 2 অঙ্ক বিশিষ্ট এবং এই নাটকটি 1948 সালে ন্যায়তীর্থের পুত্র শ্রী জানকী জীবন ভট্টাচার্যের দ্বারা প্রকাশিত। এর প্রেক্ষাপট কি? এর প্রেক্ষাপট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎস রূপ এই রূপকের উপজীব্য বিষয়। নাটকটি 1944-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিশ্ব শান্তির জন্য স্বামী করপত্রীজি দিল্লিতে যে মহাযজ্ঞ অনুষ্ঠান করেন তাকে উপলক্ষ করে রচিত ও দিল্লিতে মঞ্চস্থও হয়েছে। রূপকটির নান্দিতে রয়েছে সরস্বতী মায়ের বন্দনা এবং প্রস্তাবনায় সূচনা হয়েছে স্বামী করপত্রী আয়োজিত মহাযজ্ঞের ও রুশীয় নেতা স্তালিনের। রূপকের প্রথম দৃশ্য প্রদর্শিত হয়েছে ক্ষমতায় উন্মত্ত স্তালিন, হিটলার, মুসোলিনি ইত্যাদি বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের পরস্পর কলহ ও যুদ্ধ ঘোষণা এবং ধর্মের
ও অধর্মের প্রতীক ধর্মপুরুষ ও পাপপুরুষ নামক চরিত্রের অবতারণা। দ্বিতীয় দৃশ্যে লোভ, ক্রোধ, হিংসা প্রভৃতি মানবিক প্রবৃত্তি সমূহ অধর্মের প্রতীক পাপপুরুষের সন্তানের রূপ পরিগ্রহ করে ভারত অধিকারের আশায় উপস্থিত হয়, কিন্তু ধর্মপুরুষের উপস্থিতিতে তারা লক্ষ্য সিদ্ধি না করতে পেরে ভারতবর্ষ থেকে বিতাড়িত হয় এবং এখানেই রূপকের পরিসমাপ্তি ঘটে। এভাবে আমরা দেখলাম চণ্ডতাণ্ডব নাটকে শুধুমাত্র 2টি অঙ্ক রয়েছে এবং এর প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষমতাশালী রাষ্ট্রগুলো ছিলেন তারা কিভাবে পরস্পরের মধ্যে যুদ্ধ করতে চেয়েছিলেন এবং ভারতকেও আক্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু তারা ভারতকে অধিকার করতে সক্ষম হয়নি। এই কথাই শ্রীজীব ন্যায়তীর্থ তার দ্বারা রচিত চণ্ডতাণ্ডব নাটকে উল্লেখ করেছেন। দ্বিতীয় নাটক শতবার্ষিক। নাম থেকেই বোঝায় 100 বছরের পূর্তি। মানবীয় মূল্যবোধের অবহেলনা করে যন্ত্রবিজ্ঞানের উপর আধুনিক মানবের অত্যধিক নির্ভরতার কুপরিণাম এই নাটকের উপজীব্য বিষয়। তাই নাটকে শ্রীজীবের সাবধানী বা সাবধানবাণী যে ক্রিয়তে চেন্ন যন্ত্রবিজ্ঞানস্য নিয়ন্ত্রণম শতবর্ষান্তরে পৃথ্বী নূনম ধ্বস্তা ভবিষ্যতি। অর্থাৎ শ্রীজীব ন্যায়তীর্থ বলছেন, যদি এই যন্ত্রবিজ্ঞানকে মানুষ নিয়ন্ত্রণ না করে, যন্ত্রবিজ্ঞানের উপর মানুষ যদি অত্যধিক নির্ভরশীল হয়, তাহলে শতবর্ষান্তরে 100 বছরের মধ্যে পৃথিবী নূনম নিশ্চয়ই ধ্বস্তা ভবিষ্যতি নষ্ট হয়ে যাবে। বস্তুত এটি একটি প্রহসন যা 1972 সালে প্রকাশিত হয় কলকাতায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষে নাটকটি অভিনীত হয়। এই নাটকের মুখ্য নায়ক একজন বৈজ্ঞানিক যার নাম হলো মর্তমণি। সে মর্তমণি নামক বৈজ্ঞানিক রকেট যন্ত্র সহায়তায় ব্রহ্মলোকে উপস্থিত হয় এবং রকেটে মর্তমণির উপস্থিতিতে রকেট দ্বারা ব্রহ্মলোকে মর্তমণির উপস্থিতিতে ভয়ভীত হন মঙ্গল, বুধ, শুক্র, চন্দ্র ইত্যাদি গ্রহসমূহ। কেউ মর্তমণিকে স্বাগত করতে চায় না। সকলেই ভাবে সে রকেটের সাহায্যে দেবলোকে একটা বিপ্লব ঘটাতে চায়। অবশেষে ব্রহ্মার মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। এই হল সংক্ষেপে শতবার্ষিক নাটকের বিষয়বস্তু। নেক্সট 3 নম্বর সমসাময়িক সমস্যা অবলম্বনে রচিত তৃতীয় নাটক রাগ বিরাগম। রাগ অর্থাৎ সঙ্গীতের রাগ আমরা জানি, বিরাগ অর্থাৎ বিরক্তি। অর্থাৎ কেউ কেউ মানুষ থাকে যাদের রাগ প্রতি, সঙ্গীত বা কলা প্রতি তাদের বিরাগ থাকে, তাদের অনুরক্তি থাকে না, তাদের অনীহা থাকে। সেভাবে এই নাটকের মাধ্যমে শ্রীজীব উপস্থাপিত করেছেন একজন সঙ্গীত বিদ্বেষী রাজার চরিত্র। যে রাজা তার রাজ্যে গান বাজনাকে নিষিদ্ধ করেছে, তাই তার রাজ্যে নৃত্য, সঙ্গীত কলা প্রদর্শন অপরাধের ব্যাপার। সেই গান করার অপরাধে অপরাধী হয়ে যায় জনৈক সৈনিক বীরমল্ল ও তরুণী। অর্থাৎ সেই রাজা তার একজন সৈনিককে বন্দী করে, কি দোষে? না গান করার দোষে।
কিন্তু অবশেষে সেই সঙ্গীতের প্রভাবে রাজার ধন জীবন সম্মান রক্ষা হয়। তাই সঙ্গীতের মহানতাকে দেখে রাজার সঙ্গীতের প্রতি বিরাগ ভঙ্গ হয়। এই প্রহসনে স্বর, স্তবক, গ্রাম, মূর্ছনা ইত্যাদি সম্বন্ধে শ্রীজীবের যে একটি সুস্পষ্ট ধারণা ছিল তার পরিচয় পাওয়া যায়। এই হল রাগ বিরাগম নাটকের সংক্ষিপ্ত বিষয়। চতুর্থ নাটক সুৎক্ষেমিয়ম। সুৎ অর্থাৎ ক্ষুধা। ক্ষুধার জ্বালার জন্য বা ক্ষুধার জ্বালাকে বর্ণনা করার জন্য শ্রীজীব এই নাটকটি রচনা করেছেন। এটি একটি প্রহসন। এই প্রহসনের মধ্য দিয়ে শ্রীজীব আধুনিক সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে স্থিত বিশাল বৈষম্যকে তুলে ধরেছেন। এই নাটকের চরিত্র শেঠ রঙ্গনাথ ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যার গৃহে অতিথিরূপে উপস্থিত হন দেবজ্যোতিষী চিত্রগুপ্ত। অর্থাৎ এই যে ধনিক রয়েছে যার নাম রঙ্গনাথ, সে বাস্তব জীবনে কোনোদিন কোনো দরিদ্রকে খাওয়ায় না বা সাহায্য করে না, কিন্তু হঠাৎ একদিন তার ঘরে এসে পৌঁছেছেন একজন জ্যোতিষী চিত্রগুপ্ত, এবং সেই জ্যোতিষী বলেছে যে রঙ্গনাথকে সে এমন উপায় বলে দিতে পারে যার দ্বারা রঙ্গনাথের আয়ু বৃদ্ধি হবে। তাই সাধারণত রঙ্গনাথ কার অতিথি সৎকার না করলেও জ্যোতিষী চিত্রগুপ্তের ভূরি ভোজন দিয়ে অতিথি সৎকার করেছে। এবং সে জানতে পেরেছে এই চিত্রগুপ্ত একজন জ্যোতিষী, এবং সে তাকে অধিক দিন বা বেশি দিন বাঁচে থাকার উপায় বলে দিচ্ছে। তাই খুব আপ্যায়ন করেছে, খুব তার অতিথি সৎকার করেছে। শেঠের আয় বৃদ্ধির জন্য 1 বছরের জন্য দরিদ্রকে মুক্ত হস্তে দান করার উপদেশ দিন চিত্রগুপ্ত, এবং সেই উপদেশকে কার্যান্বিত করে শেঠ রঙ্গনাথের আয় বৃদ্ধি হয়। তাই রূপকটিতে শ্রীজীবের উপদেশ দরিদ্রের সেবা, মানুষকে ভালোবাসা ও জীবের দয়া সবার করা উচিত। এভাবে আমরা দেখলাম সুৎক্ষেমিয়ম নাটকে কিভাবে ধনিক শ্রেণীর প্রতীক রঙ্গনাথ সামান্যত দান বা অন্যের সৎকার না করলেও তার যেহেতু আয় বৃদ্ধি হবে, এই জন্য সে জ্যোতিষী চিত্রগুপ্তের অতিথি সৎকার করেছে, এবং চিত্রগুপ্ত বলেছে তিনি যদি মুক্ত হস্তে দান করেন, দরিদ্রদেরকে মুক্ত হস্তে দান করেন, তাহলে তার আয় বৃদ্ধি হবে, এবং সেই উপদেশকে রক্ষা করে রঙ্গনাথ দান করেছে এবং তার আয়ও বৃদ্ধি হয়েছে। পঞ্চম নাটক দরিদ্র দুর্দব্যম। এই নাটকটি একটি প্রহসন। কলকাতার সংস্কৃত সাহিত্য পরিষদ দ্বারা 1968 সালে প্রকাশিত। রূপকটির বিষয় কাল্পনিক, খুব সাধারণ, কিন্তু তার মধ্য দিয়ে নাট্যকার প্রতিফলিত করেছেন গূঢ় মানবীয় জীবনাদর্শ। প্রহসনে রয়েছে আধুনিক সমাজের প্রত্যেকের মধ্যে লুক্কায়িত স্বার্থপরতা, পরস্পরের ঈর্ষা, দ্বেষ ইত্যাদি মানবীয় মূল্যবোধের বিপরীত ধর্মী গুণের প্রতি তীক্ষ্ণ কটাক্ষ। এই নাটকের চরিত্র ক্ষুদ্র দরিদ্র ব্রাহ্মণ বক্রেশ্বর, তার পত্নী মন্দোদরী এবং তার 2 পুত্র লম্বোদর ও ষডানন। তো আমরা এটাও আগে আলোচনা করেছি সংক্ষেপে, তবুও আমি আবার একটু বলে দিই যে একদা কি হয়েছে, এই বক্রেশ্বর ভিক্ষা করে জীবন পোষণ করে সে
ভিক্ষা করে গেছে, খুব অল্পই চাউল পেয়েছে ভিক্ষায়, তাই ভেবেছি আমি সব চাউল যদি নিয়ে পত্নীকে দিয়ে দিই তাহলে তারা সব খেয়ে নিব, আমি নিজে ক্ষুধায় থাকব। এই জন্য গিয়ে ঘরে উপস্থিত হলেও এবং স্ত্রী তাকে প্রশ্ন করলেও যে আজকে কি পেয়েছো দাও, কিন্তু সে বলেছি না, আমি আজকে কিছু ভিক্ষা পেইনি। ক্রোধান্বিত হয়ে তার স্ত্রী মন্দোদরী গামছা টেনে দিয়েছি, ফলে চাউলগুলো পড়ে গেছে। এ দেখে স্ত্রী অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে এবং মনে করেছে যে নিজের স্ত্রী এবং বাচ্চাদেরকে খাওয়াইতে না দিয়ে স্বার্থপরতার বশবর্তী হয়ে যেমন মানুষ নিজের পরিবার কাছেও মিথ্যা বলতে দ্বিধাবোধ করেন। পরবর্তী আরেক দিনের ঘটনা, তারা সপরিবারে ভিক্ষা করার জন্য গেছে, কিন্তু কোনো ভিক্ষা পেয়নি, তাই রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় গাছের নিচে আশ্রয় নিয়েছে। সেই সময়ে একজন ব্যাপারী, যার নাম ক্ষুদ্ররাম, সে সামনের রাস্তায় গেছে। তারা সেই ক্ষুদ্ররাম নামক ব্যাপারীকে ভিক্ষা করেছেন, অর্থাৎ তার থেকে কিছু ভিক্ষা পেয়েছেন, কিন্তু ক্ষুদ্ররাম কিছু না দিয়ে চলে গেছে। এই সমস্ত ঘটনাকে দেখেছেন একটি সিদ্ধ দম্পতি এবং তাদের সামনে উপস্থিত হয়েছেন সেই সিদ্ধ দম্পতি এবং তাদের মঙ্গলের জন্য বক্রেশ্বরকে একটি ইচ্ছা পূরণকারী পাশা প্রদান করেছেন। পাশা নিক্ষেপ করে বক্রেশ্বর প্রচুর তণ্ডুল বা চাল কামনা করেছে, কিন্তু এখানে একটি শর্ত ছিল, সেই পাশা যা ভেবে সেই পাশাটাকে নিক্ষেপ করব তার নিশ্চয়ই পূর্তি হবে তার নিজের ঘরে, তৎসঙ্গে সঙ্গে অন্যের ঘরেও সেই ইচ্ছা পূর্তি হবে। তাই যখন সে প্রচুর তণ্ডুল ইচ্ছা করে পাশা নিক্ষেপ করেছে, তার ঘরেও প্রচুর তণ্ডুল বা চাউল হয়েছে এবং তার কাছাকাছি তার পাড়া প্রতিবেশীদের ঘরেও প্রচুর চাউল সঞ্চিত হয়েছে। এই ঘটনাকে দেখে সে ঈর্ষান্বিত হয়েছে তার পাড়া প্রতিবেশীর প্রতি, যে আমার ঘরে তো চাউল হবে, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর ঘরে কেন ধনসম্পত্তি বা সমৃদ্ধি আছে। তাই ঈর্ষায় পাড়া প্রতিবেশী সবাই দরিদ্রতা কামনা করে সে কি করেছে, চেষ্টা করেছে সেই পাশাটাকে ফেলে আগুনে ফেলাইবার জন্য। তখন সেই সিদ্ধ দম্পতি এসে পাশা নিয়ে গেছেন। তো এই নাটক থেকে আমরা দেখি যে মানুষ কত স্বার্থপর, কার কাছে, নিজের পরিবারের কাছে, তৎসঙ্গে সঙ্গে নিজের পাড়া প্রতিবেশীর কাছে। তাই মানুষের মধ্যে থাকা স্বার্থপরতার নিচ্ছক চিত্রণ করেছেন শ্রীজীব তার এই নাটকের মাধ্যমে। নেক্সট নাটক বনভোজনম, অর্থাৎ যাকে আমরা বলি পিকনিক। এই নাটকটি প্রণব পারিজাত পত্রিকায় 4th বর্ষের 9ম সংখ্যা প্রকাশিত হয়েছে। 7ম নাটক পুরুষ পুঙ্গব। এটি শ্রীজীব ন্যায়তীর্থে রচিত একটি নাটক, যাকে অলঙ্কার শাস্ত্রের ভাষায় একটি ভাণ বলে। সমাজের বিনাশের ক্ষেত্রে নীতিভ্রষ্ট বঞ্চক দুর্বৃত্তদের ভূমিকার প্রতি আলোকপাত করে সমাজকে সাবধান করার চেষ্টা করেছেন নাট্যকার এই নাটকে। নাটকের নায়ক বাগবীর, যে পুরুষ সমাজে নীতিভ্রষ্ট দুর্বৃত্তের প্রতীক, যে নারী স্বাধীনতার পক্ষে কিন্তু নিজের স্ত্রীকে কোন রকম স্বাধীনতা দিতে রাজি নন। তাই বাগীশ্বর চরিত্রের মাধ্যমে শ্রীজীব আধুনিক পুরুষ শাসিত সমাজের কিছু পুরুষের মুখোশ খুলে দিয়েছেন। নেক্সট বিবাহ বিড়ম্বনম, শ্রীজীব ন্যায়তীর্থের রচিত এটি আরেকটি নাটক। নাটকটি প্রতিভা পত্রিকায় 3য় খণ্ডের 1ম সংখ্যা প্রকাশিত।
তৎকালীন আধুনিক সমাজে বিধবা বিবাহের প্রত্যাবর্তনের সপক্ষে বিধবাদের মানসিক যন্ত্রণা ও সামাজিক দুরবস্থাকে তুলে ধরেছেন এই নাটকে। নাটকটি বৃদ্ধের অনুচিত কামেচ্ছার উপর এক তীক্ষ্ণ কটাক্ষ। নাটকের নায়ক 60 বছরের পত্নীহরা বৃদ্ধ রতিকান্ত, যে তার সেবার জন্য ঘটকের সাহায্যে পুনর্বিবাহের জন্য পাত্রী সন্ধানের চেষ্টা করেছে এবং ঘটকের মাধ্যমে একটি সুলক্ষণা পাত্রীর সঙ্গে রতিকান্তের বিবাহ স্থির হয়। এই অন্যায়ের বিরুদ্ধে রতিকান্তের বিবাহের পথে বাধা হয়ে দাঁড়ান গুটি কয়েক তরুণ, কিন্তু শেষে রক্ষা হয় না। রতিকান্ত পরিবারের যে বিধবা বোন রয়েছে, দাসী বা ভৃত্যের সঙ্গে তার স্থান একাসন। তাই শ্রীজীব তার এই নাটকের মাধ্যমে সোশিয়াল মেসেজ দিয়েছেন তৎকালীন সমাজে বিধবাদের পীড়াকে নিয়ে। নেক্সট নাটক চৌর চাতুর্যম। এই নাটকের নায়ক একটি চোর, যার নাম ঘট্টঙ্কর। এই ঘট্টঙ্কর নামক চোর চুরি করার পর ধরা পড়লেও অন্ধ, ছোটা, মাতাল এভাবে বিভিন্ন অভিনয় করে পুলিশের চোখে ধুলো দিয়ে পলায়ন করে। কিন্তু একবার সেই ঘট্টঙ্কর একটি সাধুর সংস্পর্শে এসে তার চৌরবৃত্তিকে, তার চুরি করার কাজকে পরিত্যাগ করে। তাই অত্যন্ত সাধারণ এই চোরের গল্পের মাধ্যমে বা নাটকের মাধ্যমে শ্রীজীব দেখালেন ঈশ্বরের সৃষ্টিতে কেউ চোর নয়। কে চোর নয়? ঈশ্বরের সৃষ্টিতে কে চোর নয়? অর্থাৎ সবাই চোর। মানুষকে বা মানুষের রাজ্যেও ব্যবসায়ী, রাজনৈতিক নেতা সবাই চোর, কিন্তু শান্তি পায় কয়জন? তবু চোর ঘট্টঙ্করের মধ্যে মানুষ্যত্বের কিছু অবশিষ্ট ছিল বলে সেই চোর ঘট্টঙ্করের পরিবর্তন হলো এবং সে তার চৌর্যবৃত্তি পরিত্যাগ করল। তাই তিনি বলেছেন মানুষের মধ্যে মানবিকতা থাকা দরকার, না হলে মানুষ হবে না। দশম নাটক অর্থাৎ সমসাময়িক সমস্যা অবলম্বনে নাটকগুলোর মধ্যে শেষ নাটক, যার নাম হলো চিপিটক চর্বণম। কৃপণ ব্যক্তির হাস্যকর চরিত্র চিত্রণ এই নাটক। নাটকের নায়ক কৃপণ, ধনলোভী, কপালী। তার বিচার মূঢ়তার সুযোগ নিয়ে তান্ত্রিক তার ধন অপহরণ করে। তাই আধুনিক সমাজে কিছু কিছু সাধু বাবা সাধারণ মানুষের কিছু দুর্বলতার সুযোগ নিয়ে প্রবঞ্চনা করার কথা উপস্থাপিত করেছেন শ্রীজীব ন্যায়তীর্থ এই চিপিটক চর্বণম নামক নাটকের মাধ্যমে। তো তাই আমরা এই ক্লাসে আলোচনা করলাম যে শ্রীজীবের জীবনী এবং সমসাময়িক সমস্যা অবলম্বনে যে 10টি নাটক রচনা করেছেন, সেই 10টি নাটকের সংক্ষিপ্ত বিষয়বস্তু। আরো অন্যান্য নাটকগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি আলোচনাটি তোমাদের সহায়ক হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।